বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু ভয়ের গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। ঝরা পাতার মতো বইয়ের পাতা থেকে বেছে নেওয়া বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরা পাতা ইউটিউব চ্যানেল। আজকের পর্বে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের রচনা সব ঘটনা সাজানো ছিল না। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত আধুনিক বাংলা সাহিত্যের চিরপরিচিত নাম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি রচনা করেছেন একাধিক গল্প ও উপন্যাস। আজকের গল্প সব ঘটনা সাজানো ছিল না গল্পটি আমরা নিয়েছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত অন্ধকার যখন নামলো এই বইটি থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি বিজয়। শুরু হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের রচনা সব ঘটনা সাজানো ছিল না। ব্যারাকপুর থেকে কলকাতা মাত্র 8টা স্টেশন। দুপুরবেলা ট্রেনে তেমন ভিড় থাকে না। তাছাড়া মানুষ যেখানে যাবে সে জায়গা শিয়ালদা স্টেশনের বেশ কাছেই, পায়ে হাঁটা পথ। কাজেই গাড়ি না নিয়ে ব্যারাকপুর প্ল্যাটফর্ম থেকে কলকাতাগামী ট্রেনেই উঠে বসেছিল সে। ফাঁকা কম্পার্টমেন্ট। এই ভর দুপুরে লোক কম। প্রতিটা প্ল্যাটফর্মে মাত্র কয়েকজন করে লোক ওঠানামা করছে। 3টে স্টেশন পরে এক দম্পতি উঠল 10-12 বছরের বাচ্চা ছেলেকে নিয়ে। ছেলেটা মানুষের পাশেই বসলো একটা ম্যাগাজিন খুলে, আর তার বাবা মা ঠিক উল্টো দিকের আসনে। মানুষ তাকালো বইয়ের মলাটের দিকে। শুকতারা। ছোটবেলাতে মানুষও পড়ত। গল্প পড়ার অভ্যেস ছিল মানুষের। এখন কাজের চাপে সে অভ্যেস শিখে উঠেছে। তবে ছেলেবেলার চেনা পত্রিকাটা বাচ্চা ছেলেটার হাতে দেখে বেশ ভালোই লাগলো মানুষের। এসব কাগজের সঙ্গে জড়িয়ে আছে স্কুল জীবনের স্মৃতি। তখন বই নিয়ে কত কাড়াকাড়ি হতো বন্ধুদের মধ্যে। ট্রেন চলছে। বইটা পড়তে পড়তে ছেলেটা হঠাৎ বইয়ের পাতা থেকে মুখ তুলে গোল গোল চোখে তার বাবাকে বলল, বাবা, হানা বাড়িতে কঙ্কালটা দেখা দিচ্ছে। কথাটা শুনে মানুষ অনুমান করল ছেলেটা ভূতের গল্প পড়ছে। একসময় শুকতারাতে ভূতের গল্প মানুষও পড়েছে। বইটার পাতা উল্টে কিছুক্ষণের মধ্যেই ছেলেটা আবার উত্তেজিতভাবে তার বাবার উদ্দেশ্যে বলল, এবার মনে হচ্ছে লোকটার ঘাড় মটকাবে কঙ্কালটা। দ্বিতীয়বার ছেলের কথা শুনে তার ছেলের কথায় মানুষ বিরক্ত হতে পারে ভেবেই হয়তো ভদ্রলোক ছেলেটাকে বললেন, তুমি এখন বরং ভূতের গল্পটা না পড়ে অন্য কোনো গল্প পড়ো। ভূতের গল্প পড়ে বাচ্চা ছেলেটা উত্তেজিত হয়ে কথা বলছে দেখেই তাকে অন্য গল্প পড়ার উপদেশ দিলেন তার বাবা। কিন্তু বাচ্চাটা তার কথার মানে ধরতে না পেরে বলে উঠল, এখন পড়বো না কেন? তুমি তো আজ সকালবেলাতে এই গল্পটাই পড়ছিলে। তোমার গল্পটা পড়া হয়ে গেছে, আর আমাকে পরে পড়তে বলছো? ঠিক এই মুহূর্তে ভদ্রলোকের সঙ্গে মানুষের চোখাচোখি হয়ে গেল। ভদ্রলোক মৃদু অপ্রস্তুতভাবে হেসে মানুষের দিকে তাকিয়ে বললেন, আসলে ওর গল্প পড়ার খুব নেশা, বিশেষত ভূতের গল্প। সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠল, শুধু আমার কেন, তোমারও তো ভূতের গল্পের নেশা। বইমেলা থেকে মোটা সোটা বড়দের ভূতের বই কেন তার বেলা। সরল ছেলেটার কথা শুনে মানুষ এবার প্রায় হেসেই ফেলেছিল। মানুষের মনের ভাব পাঠ করে ভদ্রলোক যেন মৃদু লজ্জাবোধ করে বললেন, হ্যাঁ, আমিও পড়ি। আসলে ভূতের গল্প বা ভৌতিক ব্যাপারটার মধ্যে একটা আকর্ষণ আছে। ছেলেবেলার অভ্যাসটা এখনও কাটিয়ে উঠতে পারিনি। মানুষ তার কথা শুনে মৃদু হেসে বলল, আমারও ছোটবেলাতে বেশ লাগতো ভূতের গল্প, এখন আর সময়ের অভাবে পড়া হয় না।
ছেলে বাবা দুজনেই চুপ হয়ে গেল এরপর। কিন্তু তাদের কথোপকথন শুনে মানুষের মনে হলো যে কারণে সে আজ কলকাতায় মিস নিশা চৌধুরীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, ভদ্রমহিলা যদি সত্যিই সে কাজে দক্ষ হন, তবে তার পরিকল্পনা ব্যবসাটা ভবিষ্যতে সফল হলেও হতে পারে। ছেলে হোক বা বুড়ো, ভূত বা ভৌতিক ব্যাপারটা কেউই বিশ্বাস করুক বা না করুক, ব্যাপারটা সবার কাছেই বেশ আকর্ষণীয়। পরিকল্পনাটা অবশ্য প্রথমে মানুষের মাথায় দিয়েছে মানুষের বন্ধু রঞ্জনী। মানুষ রেস্তোরাঁর ব্যবসা খুলতে যাচ্ছে শুনে সে বলেছিল, এই শহরতলিতে এখন চারপাশে কত ঝা চকচকে নামি দামি রেস্তোরাঁ, সেসব রেস্তোরাঁ হোটেল ফুড প্লাজাতে না গিয়ে মানুষ তোর রেস্তোরাঁতে হঠাৎ কেন খেতে যাবে শুনি। তার কথা শুনে মানুষ বলেছিল, হ্যাঁ এই প্রশ্নটা ঠিক, তবে চাকরি বাকরি তো কিছু হলো না, তাই একটা কিছু আয়ের ব্যবস্থা করতে হবে। হোটেল ম্যানেজমেন্টের একটা ক্র্যাশ কোর্স করেছিলাম, 1 মাস কলকাতাতে একটা মাঝারি মানের হোটেলে ট্রেনি হিসেবেও ছিলাম। হোটেল রেস্তোরাঁ সম্পর্কে সামান্য কিছুটা অভিজ্ঞতা আছে আমার, অন্য ব্যবসার ব্যাপারে কোনো অভিজ্ঞতাই তো নেই। আর কি করব বল, তাই এই ব্যবসাটাই ট্রাই করব ভাবছি। তাতে যা হবার হবে, দেখি ব্যবসাটা চলে কি না। রঞ্জন বলেছিল, চলতেও পারে যদি তুই অভিনব কোনো একটা ব্যাপার করতে পারিস তোর রেস্তোরাঁতে, আকর্ষণীয় কোনো ব্যাপার যা লোককে ছুটিয়ে আনবে। তোর কোনো সাজেশন আছে এ ব্যাপারে? জানতে চেয়েছিল মানুষ। রঞ্জন একটু ভেবে নিয়ে বলেছিল, হ্যাঁ একটা সাজেশন আছে, আপাত দৃষ্টিতে হাস্যকর মনে হলেও ঠিক করতে পারলে ব্যাপারটা জব্বর হবে। একটা টেলিভিশন প্রোগ্রামে আমি সেটা দেখেছিলাম বুঝলি। বিদেশি রেস্টুরেন্ট এদেশে কয়েকটা চালু হলেও কনসেপ্টটা নতুন, আর নতুন ব্যাপারই লোক টানে। কি কনসেপ্ট? প্রশ্ন করেছিল মানুষ। রঞ্জন বলেছিল, ভৌতিক রেস্তোরাঁ, অর্থাৎ তার অ্যাম্বিয়েন্স বা পরিবেশটা হবে গা ছমছমে বা ভৌতিক। ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে ওয়েটারদের সাজ পোশাক সবই হবে ভৌতিক বা সে ব্যাপারের সঙ্গে সংশ্লিষ্ট। ঠিকমতো যদি করতে পারিস তবে শুধু যেসব দেখার জন্যই লোক ছুটে আসবে, ছোট ছোট ছেলেমেয়েরা, আর তা থেকে শুরু করে তাদের বাবা মায়েরা, যুবক যুবতী থেকে বুড়ো বুড়ি, ভূত ব্যাপারটার উপর সবারই একটা আকর্ষণ কিন্তু প্রবল। ব্যাপারটা একবার ভেবে দেখতে পারিস মানুষ। রঞ্জনের কথা শুনে ব্যাপারটা নিয়ে কয়েকদিন ভাবার পর মানুষের মনে হয়েছে পরিকল্পনাটা মন্দ নয়। এটা বিজ্ঞাপন আর চমকের যুগ, আর এই চমকটা যদি সত্যি দেওয়া যায় তবে খদ্দের টানতে অসুবিধে হবে না। তবে তার নিজের তো এ সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা নেই, তাই নেট ঘেঁটে এসব কাজে তাকে সহায়তা পরামর্শ দিতে পারে তেমন এক কোম্পানিকে খুঁজে পেয়েছে সে। নাম ইউরেকা ওয়ার্ল্ড, মালকিনের নাম মিস নিশা চৌধুরী। ইভেন্ট ম্যানেজমেন্ট, ইন্টিরিয়ার ডেকোরেশন থেকে কস্টিউম ডিজাইন, বিজ্ঞাপনের প্রমোশন ইত্যাদি নানা কিছু করে থাকে সে কোম্পানি। মিস নিশা চৌধুরীর সঙ্গে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে মানুষ, তার সঙ্গেই দেখা করতে চলেছে কলকাতা। বাবা ছেলের ভূতের প্রতি আকর্ষণ দেখে তাই মনে মনে একটু বাড়তে উৎসাহ বোধ করল মানুষ। দেখতে দেখতে শিয়ালদা স্টেশন চলে এলো। গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হলো মানুষ। বউবাজারের মোড় থেকে মেডিকেল কলেজের রাস্তা ধরে একটু এগিয়েই রাস্তার ওপরেই অফিসটা খুঁজে পেতে অসুবিধে হলো না। মাথার ওপর সাইনবোর্ড ঝুলছে, ইউরেকা ওয়ার্ল্ড, প্রোপাইটার মিস নিশা চৌধুরী। কাচের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো মানুষ। ঝা চকচকে একটা ঘর, কাচের মতো স্বচ্ছ মোজাইক, মাথার ওপর কারুকার্য করা সিলিং, এসি চলছে। রিসেপশনে বসে আছে টাই পরা একজন তরুণ আর এক তরুণী।
তাদের পোশাকে সোফা সেট সমৃদ্ধ রিসেপশন রুমে সর্বত্রই আধুনিক রুচিশীলতা, কর্পোরেট ভাবনার স্পষ্ট ছাপ। মানুষ রিসেপশনে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা জানাতেই তরুণী ইন্টারকম টেলিফোনে তার আগমন বার্তা পৌঁছে দিল উপযুক্ত স্থানে। তারপর ওপাশ থেকে সংকেত পেয়ে টেলিফোন রিসিভার নামিয়ে রেখে মানুষকে একটা দরজা দেখিয়ে বলল, হ্যাঁ ওটাই ম্যাডামের চেম্বার, আপনি যান। দরজা ঠেলে চেম্বারে প্রবেশ করলো মানুষ। সুদৃশ্য টেবিল, চেয়ারে সাজানো একটা ছোট্ট চেম্বার। কাচের টেবিলের ওপাশে বসে আছেন এ প্রতিষ্ঠানের কর্ণধার মিস নিশা চৌধুরী। তবে ভদ্রমহিলার বয়স বেশি নয়, তাকে একজন মেয়েই বলা যায়। বয়স খুব বেশি হলে 26-27 হবে, মানুষের মতোই, এমনকি তার থেকে কম বয়সও হতে পারে। ঝকঝকে সুপ্রতিভ চেহারার এক তরুণী, মাথার চুল কাঁধ পর্যন্ত, পরনে জিন্স, সাদা শার্ট, তার ওপর সিল্কের একটা ওয়েস্ট কোট। নমস্কার বিনিময়ের পর তার মুখোমুখি টেবিলের এপাশে একটা চেয়ারে বসলো মানুষ। তাকে একবার ভালো করে দেখে নিয়ে নিশা চৌধুরী প্রশ্ন করল, হ্যাঁ বলুন, আমি আপনাকে ঠিক কী ধরনের সাহায্য করতে পারি? আপনার পরিকল্পনাটা একটু ডিটেলসে বলুন। মৃদু সময় নিয়ে মানুষ তার পরিকল্পনাটা জানালো তাকে। তার কথা মন দিয়ে শোনার পর নিশা বলল, হ্যাঁ, পরিকল্পনাটা মন্দ নয়। আমি যখন প্যারিসে গিয়েছিলাম, হ্যাঁ, তখন ওদের সে এমন একটা কফি পাব আমি দেখেছিলাম। কলকাতাতে এমন দু একটা হয়েছে বলে শুনলেও মফস্বল শহরে ব্যাপারটা নতুনই। এ কাজে সম্ভবত আমি আপনাকে সাহায্য করতে পারবো বলেই মনে হচ্ছে। তবে যে জায়গাতে রেস্তোরাঁটা হবে সেটা ঠিক কোথায়? একদম ব্যারাকপুর শহরের মধ্যেই? কতটা জায়গা আছে ওখানে? না, ঠিক শহরের মধ্যে নয়, একটু বাইরে। ওই বারাসাত যেতে ব্যারাকপুর নীলগঞ্জ বাস রাস্তার ওপরেই আমাদের 200 বছরের পৈতৃক বাড়ি। তারই একতলার ঘরগুলো নিয়ে রেস্তোরাঁটা খুলবো ভাবছি। বাবা মা মারা যাওয়ার পর আমি একাই থাকি বাড়িতে। মানুষের কথা শুনে নিশা বলল, বাহ, পুরনো বাড়ি! এই ব্যাপারটা কিন্তু ভৌতিক পরিবেশ রচনাতে বেশ কাজ দিতে পারে। তবে নীলগঞ্জ নামটা আমি যেন কোথাও শুনেছি বা পড়েছি বলে মনে হচ্ছে। মানুষ বলল, হ্যাঁ শুনে থাকবেন হয়তো। আমার বাড়ি থেকে বারাসাতের দিকে কিছুটা এগোলেই নীলগঞ্জ। একসময় আমাদের ওদিকে নীলের চাষ হতো, তার থেকেই ওই নাম। আমার বাড়ির পিছনে একটা বিরাট ফাঁকা জমিও আছে। সেই মাঠের মধ্যে নীল গাছ পচানোর জন্য একটা বিরাট চৌবাচ্চার ভাঙা অংশও দেখা যায়। কথাটা শুনেই নিশা বলে উঠল, আরে, এই ব্যাপারটাও তো আপনার পরিকল্পনাতে কাজে লাগানো যেতে পারে। নীলকুঠি, এই শব্দটা শুনলেই তো মানুষের মনে ভেসে ওঠে নীলকর সাহেবদের কথা, তাদের খুন, জখম, অত্যাচারের কথা। আবার নীল বিদ্রোহের সময় সাহেব আর চাষিদের হত্যালীলার কথা। আর যেখানে এসব খুন জখম, সেখানেই তো আত্মা, ভূত, প্রেতের বাসস্থান বলে লোকের ধারণা। ব্যাপারটাকে আমরা বিজ্ঞাপনের কাজেও ব্যবহার করতে পারবো। রেস্টুরেন্টের নাম দেওয়া যেতে পারে নীলকুঠি, দ্য হন্টেড রেস্টুরেন্ট। নামের মধ্যেই বেশ একটা ভৌতিক আকর্ষণীয় ব্যাপার থাকবে। নীলকুঠি দ্য হন্টেড রেস্টুরেন্ট, বাহ, বেশ সুন্দর নাম বলল মেয়েটা। নামটা পছন্দ হলো মানুষের। তাছাড়া মেয়েটার কথাগুলো বেশ বুদ্ধিদীপ্ত। মিস নিশার ওপর ভরসা করা যেতে পারে বলেই ধারণা হলো মানুষের। সে বলল, তাহলে কাজটাতে কিভাবে এগোনো যায়? নিশা বলল, এই কাজে হলো পরিবেশ রচনাটাই আসল, বুঝলেন? যাতে রেস্তোরাঁতে প্রবেশ করলেই খদ্দেরদের মনে একটা গা ছমছমে ভাবের উদয় হয়। আসবাবপত্র, ওয়েটার ও কর্মচারীদের পোশাক, আলো, শব্দ, খাবার পরিবেশনের ট্রে থেকে শুরু করে মেনু কার্ডের মধ্যেও যেন একটা ভৌতিক বা ভয় ধরানো ব্যাপার থাকে।
ওই ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যাপারটা আমার পরামর্শ মতো আপনি আপনার মিস্ত্রি দিয়ে করাতে পারেন, তবে কয়েকটা ব্যাপার যা ওরা করতে পারবে না সেগুলো বাদে। তো সেটা আমি স্পট ভিজিট করে সে ব্যাপারে আমি তাদের বুঝিয়ে দিয়ে আসব। কর্মচারীদের গ্রুমিং, সেই গ্রুমিংয়ের ব্যাপারটাও আমি করে আসব। এছাড়া বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আছে যা আপনি জোগাড় করতে পারবেন না, আর বিজ্ঞাপন পাবলিসিটির দিকটাও আমরাই দেখব। রান্নাবান্নার পদের ব্যাপারে কিছুটা ধারণা আছে মানুষের, তাই সে বলল, আচ্ছা, মেনু কার্ডে ভৌতিক ভাবনা আনবেন কিভাবে? সামান্য ভেবে নিশা বলল, সেটা নামের মাধ্যমে আর পদের একটু রকম ফের করে। এই ধরুন আপনি স্পেশাল কিছু খাদ্য, পানীয় বা ডেজার্ট রাখলেন তালিকাতে। তো ধরা যাক বেদানার জুস, ওটা তো গাঢ় রক্তবর্ণের হয় দেখতে। আপনি মেনু কার্ডে তার নাম দিতে পারেন ব্লাড জুস বলে। তারপর কাবাব, ধরুন মানুষের আঙ্গুলের মতন করে মাংসের টুকরো কেটে কাবাব বানিয়ে তার নাম দিলেন হিউম্যান ফিঙ্গার কাবাব। ডেজার্ট হিসেবে মিষ্টির দোকানে অর্ডার দিয়ে স্পেশাল এমন এক সন্দেশ বানিয়ে আনালেন যে একজোড়া সন্দেশ প্লেটে সাজিয়ে দিলেই যেন মনে হয় কোটর থেকে খুবলে বার করা একজোড়া চোখের মণি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আপনার দিকে। মেনু কার্ডে সে মিষ্টির নাম হতে পারে ডেড ম্যান আইবল, মানে মৃত মানুষের চোখ। বোঝাতে পারলাম ব্যাপারটা? মানুষ হেসে বলল, হ্যাঁ, এবার বুঝলাম। খাবারের ব্যাপারটা আপনার পরামর্শ মতো আমি নিজেও সামলাতে পারবো বলে মনে হয়। এ কথা বলার পর মানুষ জানতে চাইল, আচ্ছা, আপনাকে মানে আপনাদের কাজের জন্য কি ফিস দিতে হবে যদি বলেন। নিশা একটু চুপ করে থেকে মনে মনে ভেবে নিয়ে বলল, দেখুন, আমার অ্যাডভাইস ফিস তো 20,000 টাকা। ভালো করে বিজ্ঞাপন আর ক্যাম্পেনিং করতে খরচ পড়বে 50,000 টাকার মতো। বড় খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া ছাড়াও হোর্ডিং, লিফলেট এসবও তো বানাতে হবে। আর বেশ কিছু জিনিস আমাকে স্পেশাল অর্ডার দিয়ে বানাতে হবে, যা আপনি খোলা বাজারে কিনতে পারবেন না। এই যেমন যে চীনামাটির বোল বা পাত্রে খাবারগুলো সার্ভ করা হবে, সেগুলো দেখতে হবে মানুষের মাথার খুলির মতো। চামচগুলো হবে মানুষের হাড়ের মতো দেখতে, হাতলোলা। ওয়েটারদের জন্য স্পেশাল কস্টিউম হবে, সেগুলোও লাগবে। এসবের জন্য আরও 1,050। সব মিলিয়ে একটু কম বেশি করে 1,20,000 টাকার মতো ধরে রাখুন। তা আপনি কবে নাগাদ রেস্টুরেন্টটা চালু করতে চান? টাকাটা মোটামুটি মানুষের সাধ্যের মধ্যেই বলেছে মেয়েটা। চারপাশে জিনিসের বাজার দর সম্পর্কে কিছুটা ধারণা মানুষেরও আছে। মানুষ তার প্রশ্ন শুনে বলল, দুর্গাপুজোতে চালু করতে পারলে ভালো হতো, কিন্তু পুজোর তো আর দিন 15 মাত্র বাকি, কাজ গুছিয়ে ওঠা যাবে না। যদি কালী পুজোতে ওপেন করা যায়, মানে তেমনই ইচ্ছে আছে। নিশা বলল, হ্যাঁ, আমারও কাজ করতে 1 মাস মতো সময় লাগবে। আর কালী পুজো ব্যাপারটা একদিক থেকে এ ব্যাপারে কিন্তু বেশ ভালো। কালী পুজোর সঙ্গে ভূত প্রেতের একটা সম্পর্ক আছে। তো পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশী রাতেও রেস্টুরেন্ট চালু করা যেতেই পারে। আমাদের ভাবনার সঙ্গে দিনটা তাহলে মিলে যাবে। আর কিছু কথা বলার পর দুতরফের মধ্যেই কথা পাকা হয়ে গেল। রসিদের বিনিময়ে 20,000 টাকা অ্যাডভান্সও দিল মানুষ, বাকি টাকা খেপে খেপে দেবে। নিশা আর তার কর্মচারীরা তো যাওয়া আসা করবেই তার ওখানে। মানুষকে কাজ শুরুর ব্যাপারে প্রাথমিক কিছু পরামর্শ দিয়ে নিশা জানালো যে মানুষ ঘর মেরামত, টাইলস বসানো, রং ইত্যাদি করবার পর পুজোর আগে প্রথমবার স্পট ভিজিট করবে সে। আর এ সময়ের মধ্যে সে বিভিন্ন জিনিসের অর্ডার দেওয়া, বিজ্ঞাপন ইত্যাদির দিকটাও দেখবে। নিশার সঙ্গে কথা বলে ফেরার পথ ধরল মানুষ।
মানুষের রেস্তোরাঁ বানাবার কাজ শুরু হয়ে গেল। কাজ কিছুটা এগোবার পর দুর্গাপুজোর ঠিক আগে আগে স্পট ভিজিটে এলো নিশা। প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গেল মানুষের মিস্ত্রিদের। দুর্গাপুজো এলো এবং তা কেটেও গেল। তারপর আরও জোর কদমে কাজ শুরু হলো। হাতে তো আর মাত্র 2 সপ্তাহ সময়। ভূত চতুর্দশীর দিনই উদ্বোধনের দিন ঠিক করা হয়েছে। এই ভৌতিক রেস্তোরাঁর রাঁধুনি, শেফ, সিকিউরিটি পার্সন, ওয়েটার এসব লোকও নিয়োগ করে ফেলেছে মানুষ। কালী পুজোর ঠিক 7 দিন আগে মালপত্র আর কর্মচারীদের গ্রুমিং এর ব্যাপারে আসার কথা ছিল নিশার। ফাইনাল ডেকোরেশনটাও করার কথা তার। গ্রুমিংয়ের জন্য নবনিযুক্ত কর্মচারীদের বেলা 10টার মধ্যেই বাড়িতে হাজির হতে বলেছিল মানুষ। 10টা নাগাদই নিশার হাজির হবার কথা ছিল। কর্মচারীরা সঠিক সময় উপস্থিত হলো আর নিশাও হাজির হলো নির্ধারিত সময়েই তার নিজের ছোট লাল রঙের গাড়িটার পেছনে এক ম্যাটাডোর ভর্তি মালপত্র নিয়ে। ঘরে ঢুকে নিশা কয়েকটা খবরের কাগজ মানুষের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাংলা, হিন্দি, ইংরাজি এই 3টে ভাষাতেই নীলকুঠি ভৌতিক রেস্তোরাঁর বিজ্ঞাপন বেরিয়েছে আজকের কাগজে। এই যে লাল কালি দিয়ে মার্ক করা আছে, আপনি দেখে নিন। আর কলকাতার 3টে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে গতকালই হোর্ডিং টাঙানো হয়ে গেছে। আর এ শহরে টাঙাবার জন্য হোর্ডিংও আমি এনেছি সঙ্গে। কাগজগুলো খুলে বিজ্ঞাপনগুলো দেখল মানুষ। বেশ খুশি হলো সে। নিশা অন্য কাজ শুরু করার আগে মানুষকে বলল, বাংলা কাগজটাতে দেখলাম এই অঞ্চলের অন্য একটা খবরও বেরিয়েছে। মানুষ কি খবর জানতে চাওয়াতে নিশা খবরটা দেখালো মানুষকে। ছোট্ট একটা খবর। প্রমাণের অভাবে জেল থেকে মুক্তি পেয়েছে ব্যারাকপুর নীলগঞ্জ অঞ্চলের ত্রাস মিহির মণ্ডল ওরফে কানকাটা মিহির। একাধিক খুন, জখম, ডাকাতি, তোলাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। আর মুক্তি পাবার ঘটনাতে আশঙ্কা প্রকাশ করছে নাগরিক সমাজের একাংশ। যদিও পুলিশের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করে বলা হয়েছে যে উৎসবের মরশুমে তারা কড়া নজর রাখছে চারপাশে, যাতে আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে। সেই জন্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবার চেষ্টা হলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। জনসাধারণের চিন্তার কারণ নেই। খবরটা দেখার পর মানুষ মন্তব্য করল, হ্যাঁ, লোকটা ভয়ঙ্কর বলে শুনেছি, দূর থেকে একবার দেখেওছি। কোথাও যেন একবার দাঙ্গা করতে গিয়ে ছুরির আঘাতে একটা কান কাটা যায় বলে লোকে কান কাটা মিহির বলে। একটা কালী পুজোও করেও। নিশা কাজ শুরু করে দিল। এরপর তার লোকজন মালপত্র গাড়ি থেকে নামিয়ে ভিতরে আনার কাজও শুরু করলো। আর নিশা কর্মচারীদের গ্রুমিংয়ের কাজ শুরু করলো। তাদের জন্য বিশেষ ধরনের পোশাক বানিয়ে আনা হয়েছে। কারো জন্য নীলকর সাহেবের পোশাক, আবার কারো জন্য ভৌতিক পোশাক। এছাড়া মুখোশ, পরচুলা, কৃত্রিম ভয়ঙ্কর দাঁত, নখ এসব তো সঙ্গে আছেই। সেসব পোশাক পরিয়ে একবার ট্রায়াল দেওয়ানো হলো কর্মচারীদের। বেশ ভৌতিক লাগছে লোকগুলোকে সেসব পোশাকে। জামার বুকের কাছে এমন রং করা যেন লাল রক্ত ঝরছে বুক থেকে, টাটকা রক্ত। কর্মচারীদের ব্যবহারে কিভাবে ভৌতিক আচরণ ফুটিয়ে তুলতে হবে সেটাও হাতে কলমে তাদের বুঝিয়ে দিল নিশা। সে তাদের বলল, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি প্রথম দিন সন্ধ্যায় থাকবো আপনাদের সঙ্গে। মানুষ ওই দিন নিশার উপস্থিতি মনে মনে চাইছিল। সে খুশি হলো ব্যাপারটা জেনে। গ্রুমিংয়ের কাজ মেটবার পর রেস্তোরাঁর ডেকোরেশনের খুঁটিনাটি কাজে মন দিল নিশা। তার পরামর্শ মতো ঘরের দেওয়ালের রং কালো করা হয়েছে, আর তাতে আঁকানো হয়েছে পূর্ণাবয়ব ভয়ঙ্কর সব ছবি। কোথাও নীলকর সাহেব চাষিদের ওপর চাবুক চালাচ্ছে, আবার কোথাও নিজের কাটা মুন্ডু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কোনো মানুষ। কোনো ছবিতে অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসছে নখরযুক্ত রক্তাক্ত হাত। জানলার ভারী পর্দা টেনে দিয়ে সিলিং থেকে নেমে আসা নীল আলো জ্বালানো হলো। সাউন্ড সিস্টেমে ভেসে উঠতে লাগলো কখনো ঝিঝি পোকার ডাক, চাবুকের শব্দ, আর মাঝে মাঝে মানুষের আর্তনাদ বা হিংস্র চিৎকার। এসব শব্দ নিশাই রেকর্ড করে এনেছে। ভৌতিক পরিবেশে সে সাজিয়ে তুলল রেস্তোরাঁকে।
মানুষ তার কাজে বেশ সন্তুষ্ট হলো। সত্যি তার নিজেরই কেমন গা ছমছম করছে নিজের রেস্তোরাঁ দেখে, আর বাকিদের তো নিশ্চিতভাবে করবেই। সবশেষে নিশার লোকজন একটা কাঠের কফিন বাক্স নিয়ে ঘরে ঢুকলো। কাস্টমারদের বসার টেবিল চেয়ারগুলোকে বিরাট ঘরটার দেওয়াল ঘেঁষে বৃত্তাকারে বসানো হয়েছে। তার মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সেখানেই সেটাকে নামানো হলো। নিশা হেসে বলল, নীলকর সাহেবের কফিন। এটা অতিথিদের চোখে ভৌতিক পরিবেশকে আরও বাড়িয়ে তুলবে। তবে এটা সংগ্রহ করতে কিন্তু আমাকে বিশেষ বেগ পেতে হয়নি। আসলে কফিনওয়ালা আমার পরিবারেরই দীর্ঘদিনের পরিচিত। এই বলে সে তার বুকের ভিতর থেকে গলায় ঝোলানো একটা সোনার ক্রস বার করে দেখালো। মানুষ বুঝতে পারল মিস নিশা চৌধুরী ধর্মে খ্রিস্টান। মানুষ একবার কফিনের ডালাটা সরিয়ে দেখল তার ভিতরে কিচ্ছু নেই। সাজানো গোছানোর কাজ মিটতে মিটতে বিকেল হয়ে গেল। নিশার প্রাপ্য টাকার বেশ কিছু অংশ তাকে দিয়ে দিল মানুষ। ভূত চতুর্দশীর সন্ধ্যার আগেই উপস্থিত হবে জানিয়ে তার লোকজন নিয়ে কলকাতাতে রওনা দিল নিশা। মানুষের নিজের লোকজনও এরপর একে একে বিদায় নিল। কার্তিকের বেলা, একটু পরেই সন্ধ্যা নামবে। বাইরের লোক ছিল বলে সারাদিন স্নান খাওয়ার ফুরসতটুকু পায়নি মানুষ। সবাই চলে যাওয়ার পর মানুষ সদর দরজা বন্ধ করে সেসব কাজ সারতে যাচ্ছিল, কিন্তু দরজার পাল্লা বন্ধ করতে না করতেই মোটর সাইকেলের বিকট ফটফট শব্দ এসে থামল বাড়ির বাইরে। কেউ এসেছে, তাই আবার দরজা খুলে বাইরে বেরোলো মানুষ। 3 জন অচেনা যুবক নামলো বাইক থেকে। তারা মানুষকে দেখে এগিয়ে আসতেই তাদের মধ্যে ডোরা কাটা জামা আর বুকে খাড়ার লকেট ঝোলানো একজন লোককে চিনে ফেলল মানুষ। চিনে ফেলল তার ওই কাটা কানটার জন্যই। আরে, এ যে সেই কান কাটা মিহির গুন্ডা যার কথা আজ খবরের কাগজে বেরিয়েছে। তার স্যাঙারদের পোশাক আর চেহারা দেখেও তারা একই গোত্রের মনে হচ্ছে। তবে তাদের দেখে ঘাবড়ালে চলবে না বুঝতে পেরে মানুষ নিজেকে যথাসম্ভব শান্ত রেখে প্রশ্ন করল, কি ব্যাপার, কাকে চাই? কানকাটা মিহিরের লম্বা চুলওয়ালা একজন সঙ্গী পানির ছোপওয়ালা দাঁত বার করে হেসে বলল, তোমার কাছে এসেছি কালী পুজোর চাঁদা নিতে। কানকাটা মিহির তার কুতকুতে চোখে তাকিয়ে আছে দরজার মাথার ওপর নতুন টাঙানো রেস্তোরাঁর সাইনবোর্ডটার দিকে। মানুষ জানতে চাইল, কত দিতে হবে? তার প্রশ্নের জবাবে লোকটা যা বলল তা শুনে চমকে উঠল মানুষ। লোকটা বলল, বেশি নয়, মাত্র 20,000 টাকা। 20,000 টাকা? বিস্মিতভাবে বলে উঠল মানুষ। আর তা শুনে কানকাটা মিহিরের অপর সহযোগী ঠান্ডা স্বরে বলে উঠল, হ্যাঁ ঠিকই শুনেছ, 20,000 টাকা। এবার আমাদের কালী পুজোর 25 বছর পূর্তি। তাছাড়া দাদাকে জেল থেকে খালাস করতেও বিস্তর খরচ হয়েছে, তাই 20,000 টাকা দিতে হবে। এই বলে সে তাকালো তার দাদার দিকে। এ কি চাঁদা চাইতে আসা নাকি তোলা তুলতে আসা? মানুষ বলল, দেখো ভাই, অত টাকা তো দিতে পারবো না। অন্যদের 200-100 করে চাঁদা দিয়েছি। তোমরা যখন বলছো যে তোমাদের অনেক খরচ, তখন না হয় তোমাদের 500ই দেব। তার বেশি চাঁদা দেবার সাধ্য আমার নেই। নতুন রেস্তোরাঁ বানাচ্ছি, তার জন্য অনেক পয়সা লাগছে। মানুষের বক্তব্য শুনে এবার মুখ খুলল স্বয়ং মিহির গুন্ডা। কর্কশ স্বরে সে বলল, এই হোটেল খুলেছ বলেই তোমাকে 20,000 দিতে হবে। 500 টাকা নেবার জন্য মিহির মণ্ডল কারু কাছে আসে না, বুঝলে? ওয়াক্তু। কথাগুলো বলে খুক করে থুতু ফেলল সে। এদের ভাবগতিক সুবিধের নয় দেখে একটা সমঝোতায় আসার জন্য মানুষ বলল, ঠিক আছে, কষ্ট হলেও আমি আরও 500 দেব, অর্থাৎ 1000 টাকা। এর থেকে বেশি দেবার সাধ্য আর সত্যি নেই আমার। ব্যবসা যদি সত্যি দাঁড়ায় তবে সামনের কালী পুজোতে কিছু বেশি চাঁদা দেব, কথা দিলাম। মিহির তার কথায় এবার ধমকে উঠে বলল, কি তখন থেকে 500-1000 করছিস? 20,000-এর 1 পয়সা কম নেব না। আমার নাম শুনিস নাকি?
কান কাটা মিহির, আমি কান কাটা মিহির। পরপর 3 দিন যদি তোরে রেস্টুরেন্টের সামনে বোম পড়ে তবে আর ব্যবসা করতে হবে না। কত লাশ ফেলে এলাম, 2-4টে বোম ফেলা কোনো ব্যাপারই নয় আমার কাছে। সেটাই চাইছিস নাকি তুই? তার কথা শুনে মানুষ ভিতরে ভিতরে ভয় পেলেও বাইরে সেটা প্রকাশ করলো না। আবারও বলল, বললাম তো 1000 টাকা দিচ্ছি, নাও, তার বেশি দেবার ক্ষমতা আমার নেই। কানকাটা মিহিরের এক সেঙাত বলে উঠল, রাস্তার মোড়ে ঠেলা গাড়িতে যে লোকটা চাউমিন বিক্রি করে সেই তো 5000 দিয়েছে, আর তুমি এত বড় হোটেল বানাচ্ছ। অযথা দাদার মাথা গরম করো না, টাকাটা দাও বা কখন দেবে বলো। মিহিরের সেঙাতের কথায় মানুষ বলল, বললাম তো অত টাকা দেওয়া সম্ভব নয়। কানকাটা মিহির হিংস্রভাবে বলে উঠল, টাকা তুই হালবাদ দিবি, 20,000-এর 1 পয়সা কম নয়, দেখি দিস কিনা। এই বলে সে তার জামার নিচে কোমর থেকে কি যেন একটা বার করতে যাচ্ছিল, কিন্তু তার এক সঙ্গী তাকে থামিয়ে ইশারায় রাস্তার দিকে দেখালো। বেশ কিছুটা দূরে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে। রুটিন টহলদারি বা অন্য কোনো কারণে হয়তো বেরিয়েছে তারা, কিন্তু গাড়িটা দেখা মাত্রই সঙ্গীদের নিয়ে চটপট মোটরবাইকে চেপে বসলো কানকাটা মিহির। বাইক স্টার্ট করে চলে যাবার আগের মুহূর্তে হিংস্রভাবে মানুষের দিকে তাকিয়ে সে হুঁশিয়ারি দিয়ে গেল, কালী পুজোর আগের রাতের মধ্যেই টাকাটা যেন পৌঁছে যায়, পুরো 20,000 টাকা, নইলে ফল ভালো হবে না। মিহির গুন্ডার ব্যাপারটাতে প্রথম দিকে মনে মনে বেশ ঘাবড়ে গেছিল মানুষ, কিন্তু ধীরে ধীরে সে মনের জোর ফিরে পেল। সে সিদ্ধান্ত নিল সে টাকা দেবে না, কারণ রেস্টুরেন্টটা বানাতে গিয়ে জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। টাকা নষ্ট করার ক্ষমতা তার নেই, আর দ্বিতীয়ত কেন সে টাকা দেবে? সরকারকে ট্যাক্স দিয়ে অনুমতি নিয়ে সে ব্যবসা খুলতে চলেছে, কোনো অন্যায় কাজ তো করছে না। নিশাকে একটা কাজে ফোন করে কথা প্রসঙ্গে ব্যাপারটা জানাতে সেও বলল, এই ধরনের অন্যায়ের কাছে আত্মসমর্পণের অর্থ হচ্ছে প্রকারান্তরে অন্যায়কে সমর্থন করা। আরেকবার মানুষ তাকে ভয় পায় ভেবে নিলে গুন্ডা যে ভবিষ্যতে আবারই সে টাকা দাবি করবে না তার নিশ্চয়তা কোথায়? তাই মানুষ মনস্থির করল সে টাকা দেবে না, তাতে কি হয় দেখা যাবে, দরকারে সে পুলিশ প্রশাসনকে ব্যাপারটা জানাবে। রেস্টুরেন্ট উদ্বোধনের দিন যত এগোতে লাগলো মানুষের কাজের চাপ ততই বাড়তে লাগলো। এদিকে ওদিকে ছোটাছুটি, রান্না ইত্যাদির জন্য নানা জিনিস সংগ্রহ করা, এসব ব্যাপারে মানুষ এত ব্যস্ত হয়ে পড়ল যে অন্য কোনো বিষয় আর ভাবারই ফুরসত পেল না সে। মিহির গুন্ডার হুমকির ব্যাপারটাও প্রায় মুছে গেল তার মন থেকে। চলে এলো নীলকুঠি ভৌতিক রেস্তোরাঁর উদ্বোধনের দিন। সকালে ঘুম ভাঙার পরই নিশাকে ফোন করলো মানুষ। সে জানালো চিন্তার কোনো ব্যাপার নেই, সে যেমন যেমন পরামর্শ নির্দেশ দিয়ে রেখেছে মানুষ আর তার কর্মচারীরা যেন তাই পালন করে। বিকেল 5টা নাগাদ রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় সে চলে আসবে ভৌতিক সাজে। কলকাতা মাঠের এক বিখ্যাত প্রাক্তন ফুটবলারকে ফিতে কাটার আমন্ত্রণ জানিয়ে রেখেছে মানুষ। নিশাকে ফোন করার পর ঝড়ের মতো সময় কাটতে লাগলো মানুষের। তার কর্মচারীরা অনির্দিষ্ট সময় এসে পড়ল, তাদের নিয়ে কাজে ব্যস্ত হয়ে গেল মানুষ। সকাল গড়িয়ে দুপুর, তারপর বিকেল হয়ে গেল এক সময়। 5টার বেশ আগে থেকে ভিড় জমতে শুরু হলো রেস্তোরাঁর সামনে। বিজ্ঞাপনে যে টেলিফোন নম্বর দেওয়া ছিল তার মাধ্যমে টেবিল বুক করেছেন কিছু মানুষ, বাচ্চাদের নিয়ে এসেছেন কেউ কেউ, এমনকি কলকাতা থেকেও এসেছেন কয়েকজন। 5টার আগেই ভৌতিক পোশাকে তৈরি হয়ে গেল কর্মচারীরাও। রেস্তোরাঁর ভিতরে অতিথি খদ্দেরদের জন্য অপেক্ষা করতে লাগলো তারা। ঠিক 5টাতেই বিশিষ্ট অতিথি উপস্থিত হলেন। নিশা কতদূর এসেছে তা দেখার জন্য তাকে মোবাইলে ফোন করলো মানুষ, কিন্তু ফোনে শুধু রিংই হয়ে গেল। মানুষ খেলোয়াড় ভদ্রলোককে বাইরে বসিয়ে তার সঙ্গে গল্প করতে করতে প্রতীক্ষা করতে লাগলো নিশার জন্য। মানুষের রেস্তোরাঁকে সাজিয়ে তুলতে তার ভূমিকাই বেশি। ঘড়ির কাঁটা এগোতে থাকলো 5টা থেকে 5:30টার দিকে। অন্ধকার নামতে শুরু করলো। রেস্তোরাঁর বাইরে মুখোশের মতো দেখতে ঝোলানো লণ্ঠনগুলো জ্বলে উঠল, কিন্তু নিশার দেখা নেই।
এদিকে বাইরে বেশ ভিড় জমে গেছে। 5:30 নাগাদ উদ্বোধক ভদ্রলোক উসখুস করতে লাগলেন। তিনি ব্যস্ত মানুষ। রেস্তোরাঁ উদ্বোধন করেই তাকে একটা কালী পুজোর প্যান্ডেলে ফিতে কাটার জন্য যেতে হবে। তার পক্ষে আর অপেক্ষা করা বেশ অসুবিধাজনক। মানুষ শেষ একবার ফোন করলো নিশাকে, কিন্তু এবারও কানেকশন পেল না। অগত্যা সে এরপর ফুটবলার ভদ্রলোককে দিয়েই ফিতা কাটিয়ে ভূত চতুর্দশীর সন্ধ্যায় উদ্বোধন করলো তার ভৌতিক রেস্তোরাঁর। একে একে এবার খদ্দেররা প্রবেশ করতে শুরু করলো রেস্তোরাঁতে। দরজার মুখে যে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে তাকেও একটা কৃত্রিম দাঁতের সেট পরানো হয়েছে। কাচের দরজা খুলে দেবার সময় সে অতিথি খদ্দেরদের হাতে একটা করে ভৌতিক কাগজের মুখোশ তুলে দিয়ে হাসছে, আর তার সঙ্গে বেরিয়ে পড়ছে তার সদন্ত। আর ভিতরে ঢুকে পরিবেশ দেখে তো সবাই চমকে উঠল। নীলাভ আলোর মাঝে আধো অন্ধকার ঘরের দেওয়ালে নানা ভয়ঙ্কর ছবি, সাউন্ড সিস্টেমে ভৌতিক শব্দ, ভয়ঙ্কর সাজ পোশাকে ঘুরে বেড়াচ্ছে 4-5 জন ওয়েটার। কারো মুখে রক্তরাঙা মুখোশ, বুক থেকে রক্ত ঝরছে, কারো আবার ভয়ঙ্কর দাঁত, নখ। নীলকর ভূতের কোমর থেকে ঝুলছে ভয়ঙ্কর চাবুক। এইসব দেখে তো কয়েকটা বাচ্চা ভয় পেয়ে তাদের মা বাবাকে জড়িয়ে ধরল। এমনকি একজন ভদ্রমহিলাও প্রাথমিক অবস্থায় ভয় পেয়ে ঘরের মাঝখানে কফিনটা দেখে অস্ফুট আর্তনাদ করে তার সঙ্গীকে বললেন, ওর মধ্যে সত্যি কোনো মরা নেই তো? অন্য বয়স্ক খদ্দেররাও সকলের মধ্যে বিস্ময়ের ভাব। উদ্বোধক ভদ্রলোককে যথাযথ সম্মান জানিয়ে তাকে বিদায় দেওয়ার পর মানুষ রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে বসল। শুরু হয়ে গেল রেস্তোরাঁর কাজ। বিশেষত মেনু কার্ডে লেখা ভৌতিক পদগুলোই আকর্ষণ করতে লাগলো খদ্দেরদের। সেসব চোখে দেখে তৃপ্ত হয়ে বেরোবার সময় কাউন্টারে বসা মানুষকে ধন্যবাদ জানিয়ে যেতে লাগলো তারা। বাইরে ছোটোখাটো লাইন পড়ে গেল ভেতরে ঢোকার জন্য। ওয়েটারদের আর মানুষের দম ফেলার ফুরসত নেই। একদল লোক খাওয়া সেরে যেই বেরোচ্ছে অমনি আরেক দল ঢুকে পড়ছে। কাজের প্রচণ্ড চাপে মানুষ ভুলে গেল নিশার কথাও। ঘড়ির কাঁটা ছুটতে লাগলো রাত 7টা, 8টা, 9টা, আর তার সঙ্গে ভরে উঠতে লাগলো মানুষের ক্যাশ রাখার ডয়ারও। রাত 10টা পর্যন্ত বলতে গেলে এক বিন্দু অন্য কিছু ভাবার অবকাশ পেল না মানুষ। 10টার পর ভিড়টা একটু ফাঁকা হলো। 10:30 নাগাদ শেষ কিছু খদ্দের ঢুকলো রেস্তোরাঁতে। সিকিউরিটির লোকটা এসে জানালো যে বাইরে আর কেউ নেই। মানুষ তাকে জানিয়ে দিল আর কাউকে যেন আর ভিতরে ঢুকতে না দেয়। 11:30টার মধ্যেই পরিবেশন শেষ করে জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফিরে যাবে তার কর্মচারীরা। শেষ যারা রেস্তোরাঁতে ঢুকেছিল তাদের মধ্যে 3 জন লোক ছাড়া আর সবাই 11:30টার মধ্যেই বাইরে বেরিয়ে গেল। ঘরের এক কোণে বসে থাকা সে 3 জন লোক তখনও খেয়ে চলেছে। অনেকক্ষণ ধরেই কাগজের মুখোশ পরে মুখোশটা ঠোঁটের উপর গুটিয়ে তুলে অর্ধেক মুখমণ্ডল দেখা যাচ্ছে তাদের, এবং তারা তা দেখিয়ে খাচ্ছে। খাওয়া ছেড়ে তো কাউকে উঠতে বলা যায় না। মানুষ আর তার কর্মচারীরা অপেক্ষা করতে লাগলো তাদের খাওয়া শেষ হবার জন্য। ঘড়ির কাঁটা যখন 12টা ছুঁই ছুঁই তখন খাওয়া শেষ করে একজন বলে উঠল, এই এবার ব্লাড জুস আনো। কথাটা শুনেই ক্যাশ কাউন্টারে বসা মানুষ বলল, মার্জনা করবেন, আমাদের রেস্তোরাঁর সার্ভিস আধ ঘন্টা আগেই শেষ হয়ে গেছে। আপনারা খাচ্ছিলেন বলে আমরা অপেক্ষা করছি। আপনারা টাকা মিটিয়ে দিলেই দরজা বন্ধ হয়ে যাবে। অনেক রাত হলো, কর্মচারীদের এবার বাড়ি ফিরতে হবে। তার কথা শুনে অপর একজন বলল, হ্যাঁ, এবার আমাদেরও টাকা নিয়ে উঠতে হবে, দিয়ে নয় নিয়ে। মানুষ বলে উঠল, তার মানে? মানুষের প্রশ্নের জবাবে তারা 3 জন তাদের কাগজের মুখোশ মুখ ছিঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। কানকাটা মিহির আর তার 2 শাগরেদ। এতক্ষণ অর্ধেক মুখোশ আর আধো অন্ধকারে তাদের ওয়েটাররা কেউ চিনতে পারেনি। তারা সবাই কাছে পিঠের লোক হলেও আর সিকিউরিটির লোকটা স্থানীয় নয়। সে মিহির গুন্ডা আর শাকরেদদের চেনে না, তাই সে ভিতরে ঢুকতে দিয়েছিল তাদের। প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে নিজেকে শক্ত করে মানুষ বলল, না, কোনো পয়সা দিতে পারবো না, এমনিতেই অনেক টাকার খেলে তোমরা, এবার বাইরে যাও। মিহির মণ্ডল কর্কশভাবে বলে উঠল,
শেষবার বলছি, তুই টাকা বার করে দিবি কি না বল, নইলে টাকা তো নেবই, তার সঙ্গে তোর কপালেও দুঃখ আছে। কর্মচারীদের সামনে এভাবে অপমানিত হতে দেখে মানুষও বলে উঠল, না দেব না, দেখি তুমি কি করতে পারো। কথাটা শুনেই মিহির গুন্ডা ইশারা করলো তার এক সঙ্গীকে। সে সঙ্গে সঙ্গে সামনের টেবিলটাতে ধাক্কা মারল। প্রচণ্ড শব্দ তুলে মাটিতে পড়ে খান খান হয়ে গেল প্লেট, গ্লাস সমেত কাচের টেবিলটা। তা দেখে দুজন কর্মচারী তাদের দিকে ছুটে যেতেই মিহির মণ্ডল কোমর থেকে একটা পিস্তল বার করে সেটা উঁচিয়ে ধরে বলল, তোরা ভূত সেজেছিস, এক পা যদি কেউ এগোস তবে তোদের এই পিস্তলের গুলিতে ভূত বানিয়ে দেব। আর আমার নাম জানিস তো, কানকাটা মিহির। মানুষের কর্মচারীরা সেই পিস্তল দেখে ভয় পেয়ে যে যার মতো থমকে দাঁড়িয়ে পড়ল। মিহির গুন্ডাকে তারা চেনে অথবা নাম শুনেছে, তার ওপর আবার তার হাতে এখন পিস্তল। কে বাধা দিতে যাবে তাকে? মিহির গুন্ডা এরপর পিস্তল উঁচিয়ে ঘরের কোণা থেকে এক পা করে ক্যাশ কাউন্টারের দিকে এগোতে লাগলো মানুষকে লক্ষ্য করে। আর তার দুই সঙ্গী তাণ্ডব শুরু করলো। ধাক্কা দিয়ে, লাথি মেরে, চেয়ার টেবিল লণ্ডভণ্ড করে ভাঙতে শুরু করলো তারা। মানুষের চোখের সামনে গুড়িয়ে যেতে লাগলো তার আর নিশার এত কষ্টে, এত যত্নে বানানো ভৌতিক রেস্তোরাঁ। মিহির গুন্ডা পৌঁছে গেল ক্যাশ কাউন্টারে। তার মুখে ভয়ঙ্কর মুখোশগুলোর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হিংস্র হাসি। সে পিস্তল উঁচিয়ে বলল, 20,000 নয়, তোর ক্যাশের পুরো টাকাটাই এবার নেব। অন্তত 60-70 হাজার টাকার বিক্রি হয়েছে মানুষের, পুরো টাকাটাই ড্রয়ারে রাখা। ভয় পেয়ে ড্রয়ারটা এবার চেপে ধরল মানুষ। তা দেখে তার বুকে পিস্তল ঠেকিয়ে সাপের মতো হিসিস করে উঠল মিহির গুন্ডা। ডয়ার খোল, সব টাকা বের কর। ঠিক সেই মুহূর্তেই মিহির মণ্ডলের এক সঙ্গী ভাঙচুর চালাতে চালাতে সজোরে লাথি মারল ঘরের মধ্যে ঠিক মাঝখানে রাখা কফিন বাক্সের ডালার ওপর। খুলে গেল ডালা। আর তারপরই সে লোকটা বিস্মিতভাবে বলে উঠল, আরে গুরু দেখো, এই বাক্সটার মধ্যে একজন শাকচুন্নি সেজে বসে আছে। কথাটা শুনে মিহির মণ্ডল ফিরে তাকালো সেদিকে। মানুষও তাকালো। বিস্মিত মানুষ দেখল একজন মহিলা কফিন বাক্স থেকে উঠে দাঁড়াচ্ছে। তার মুখেও একটা ভয়ঙ্কর মুখোশ। জামার বুকের এক পাশটা রক্তে লাল, যেন রক্ত চুইয়ে পড়ছে সেখান থেকে। ভয়ঙ্কর সাজে সজ্জিত সেই মহিলা বাক্স থেকে নেমে দাঁড়াতেই তার অবয়ব দেখে মানুষ চিনে ফেলল তাকে। নিশা! সে কখন উপস্থিত হলো, আর বাক্সর মধ্যে ঢুকলোই বা কীভাবে? যে লোকটা লাথি মেরে কফিনের ডালাটা সরিয়েছিল সে নিশাকে বলল, এই একদম চিৎকার করবি না, যা দেওয়ালের গায়ে গিয়ে দাঁড়া চুপচাপ। কিন্তু মেয়েটা তার কথায় কর্ণপাত না করে এগোলো তার দিকে। মেয়েটা তার কাছাকাছি পৌঁছতেই শয়তান লোকটা তাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে গেল। কিন্তু মুখোশধারী মেয়েটা অসম্ভব ক্ষিপ্রতায় ধরে ফেলল তার হাত। তারপর তাকে অদ্ভুত কৌশলে শূন্যে তুলে সজোরে আছড়ে ফেলল দেওয়ালের গায়ে। একটা আর্তনাদ করে স্থির হয়ে গেল লোকটা। এই ঘটনা দেখে মিহির মস্তানের দ্বিতীয় সেঙাত ছুটে গিয়ে জাপটে ধরল মেয়েটাকে। একটা মৃদু ধস্তাধস্তি হলো কয়েক মুহূর্তের জন্য। কিন্তু নিশা ক্যারাটে বা কুমফু জানে নাকি? সে নিজেকে লোকটার আলিঙ্গন মুক্ত করে অত বড় শক্ত সামর্থ্য লোকটাকে কোমর ধরে শূন্যে তুলে নিয়ে আছাড় মারল ঘরের মেঝেতে। মাটিতে পড়ে এবার অজ্ঞান হয়ে গেল দ্বিতীয় সেঙাত। সে দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল মিহির গুন্ডা। মানুষ আর উপস্থিত অন্যরাও ঘটনাটা দেখে কম বিস্মিত হলো না। কি অসম্ভব শক্তিধর আর সাহসী মেয়েটা! নিশা এরপর এগোতে থাকলো কাউন্টারের দিকে। সে কিছুটা এগোতেই মানুষ দেখল তার কণ্ঠার নিচে বুকের বাঁদিকে একটা গোল ছিদ্র। রক্ত চুইয়ে পড়ছে সেখান থেকে, যেন কেউ তাকে গুলি করেছে। কি অসাধারণ সুন্দর ভয়ঙ্কর মেকআপ, একদম সত্যি মনে হচ্ছে।
মিহির গুন্ডাও যেন কিছুটা ভয় পেয়ে গেল তার সঙ্গী দুজনের দুরবস্থা দেখে। তারা দুজনেই অজ্ঞান হয়ে গেছে। নিশা কয়েক পা এগোতেই মিহির গুন্ডা মানুষের বুক থেকে পিস্তলটা সরিয়ে নিয়ে নিশার দিকে তাক করে বলল, আর এক পায়ে করে গুলি চালাবো? তার কথা শুনে মুখোশের আড়াল থেকে খিলখিল করে হেসে উঠল নিশা। না থেমে সে এগোতে লাগলো মিহির মণ্ডলের দিকে। সে একদম কাছাকাছি পৌঁছতেই মিহির গুন্ডা আর কাল বিলম্ব না করে পিস্তল চালিয়ে দিল। গুলির প্রচণ্ড আঘাতে কেঁপে উঠল ঘরটা। মানুষ দেখল মিহির গুন্ডার পিস্তলের গুলিতে আরেকটা ছিদ্র হলো নিশার বুকের অন্য পাশে, ঠিক আগের ছিদ্রটার মতোই। তার থেকে রক্ত বেরোতেও শুরু করলো, কিন্তু বুকে গুলি খেয়েও নিশা পড়ে গেল না। গুলির অভিঘাতে একবার ঝাঁকুনি খেল সে, তারপর এক টানে খসিয়ে ফেলল তার মুখোশটা। তার চোখ দুটো কেমন যেন সবুজ জ্বলছে, সে চোখ দুটো। হয়তোবা সেটাও তার মেকআপের অঙ্গ ছিল, কিন্তু সে মুখোশটা খুলে ফেলতেই প্রচণ্ড আতঙ্ক ফুটে উঠল দুর্ধর্ষ খুনি মিহির গুন্ডার চোখে মুখে, যেন সে আগেও কোথাও দেখেছে নিশাকে। কোনো অজানা কারণে কাঁপতে কাঁপতে সে হঠাৎই পড়ে গেল। তবুও তারই মধ্যে সে আরেকবার গুলি চালাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নিশা এক হাতে চেপে ধরল তার গলা। পিস্তলটা খসে পড়ল মিহির মণ্ডলের হাত থেকে। আর এরপরই মট করে একটা শব্দ পেল মানুষ। নিশা মিহির গুন্ডার ঘাটটা ছেড়ে দিতেই তার দেহটা দড়াম করে আছড়ে পড়ল মেঝেতে। ধীরে ধীরে নিশার দৃষ্টি এরপর স্বাভাবিক হয়ে এলো। হতভম্ব বিস্মিত মানুষের দিকে তাকিয়ে নিশা তার পরিচিত হাসি হেসে বলল, নিজের হাতে সাজানো এত সুন্দর ভৌতিক পরিবেশটা আমি কি নষ্ট হতে দিতে পারি? মেরামত করে রেস্টুরেন্টটা আবার তাড়াতাড়ি চালু করতে হবে। মিহির গুন্ডা আর তার সঙ্গীদের আর কোনো দিন এখানে পা রাখার ক্ষমতা হবে না। আর তাছাড়া আমি তো এখানে রইলামই, চিন্তা নেই। এই বলে কাচের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সে। পুরো ব্যাপারটা ঘটে যাবার পর ধাতস্থ হতে কয়েক মিনিট সময় লাগলো মানুষ আর তার সঙ্গীদের। অজ্ঞান মিহির গুন্ডা আর তার সঙ্গীরা স্থির হয়ে পড়ে আছে মাটিতে। মানুষ সংবিত ফিরে পেয়ে থানায় ফোন করতে যাচ্ছিল, ঠিক সেই সময় এক পুলিশ অফিসার তার সঙ্গীদের নিয়ে হুড়মুড় করে প্রবেশ করলো রেস্তোরাঁতে। মাটিতে মিহির গুন্ডাকে পড়ে থাকতে দেখে একজন পুলিশ কর্মী বলে উঠল, এই দেখুন স্যার, মিহির গুন্ডা। গুলির শব্দ পেয়ে আমরা তবেই ঠিক অনুমান করেছি। পুলিশ অফিসার মানুষকে প্রশ্ন করলেন, ঘটনাটা কি? ওদের এই অবস্থা হলো কিভাবে? মানুষ যথাসম্ভব সংক্ষেপে ঘটনাটা ব্যক্ত করতেই অফিসার বললেন, সেই সাহসী ভদ্রমহিলা কই? গুলি খেয়েও তিনি বাইরে গেলেন কিভাবে? মানুষ বলল, এখনই তো বাইরে বেরোলেন তিনি। কথাটা শুনে বাইরে বেরোলেন অফিসার। তার পেছন পেছন মানুষও বাইরে বেরিয়ে এলো। সে দেখতে পেল কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে নিশার গাড়িটা, যেটা চালিয়ে সে আসা যাওয়া করে। গাড়িটা দেখে সে বলল, ওই তো স্যার নিশার গাড়ি। গাড়িটা দেখে পকেট থেকে একটা কাগজের টুকরো বার করে তাতে লেখা নম্বরের সঙ্গে গাড়ির নম্বরটা মিলিয়ে অফিসার বললেন, আরে এটাই তো সেই গাড়ি। মিহির মণ্ডল সন্ধ্যা নাগাদ ফাঁকা হাইওয়েতে গাড়ি থামিয়ে এক ভদ্রমহিলাকে গুলি চালিয়ে খুন করে। তার দেহ ঝোপে ফেলে রেখেই গাড়িটা ছিনতাই করে পালায়। এক অপরিচিত ব্যক্তি আড়াল থেকে ব্যাপারটা দেখে থানায় ফোন করে এবং গাড়ির নম্বর সহ খবরটা জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেহটা উদ্ধার করে থানায় পাঠিয়েছি। তারপর খুঁজতে বেরিয়েছিলাম গাড়ি সমেত মিহির মণ্ডলকে। আপনি একবার থানায় চলুন, দেখুন তো চিনতে পারেন কিনা সেই মহিলাকে। অন্য পুলিশ কর্মীদের দিয়ে অচৈতন্য মিহির মস্তান আর তার সঙ্গীদের হাসপাতালে পাঠানোর পর অফিসার মানুষকে নিয়ে উপস্থিত হলেন থানাতে। মৃতদেহের মুখ থেকে কাপড়টা ওঠাতেই চমকে উঠল মানুষ। এই যে নিশা, তার বুকের দুপাশে দুটো গুলির ছিদ্র, তাহলে কি তাকে আগেই গুলি করেছিল মিহির মস্তান? সেজন্যই নিশা মুখোশ খোলার পর তাকে দেখে চিনতে পেরে কেঁপে উঠেছিল সে।
কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল ফেরত পুলিশ কর্মীরা এসে জানালো মিহির গুন্ডার সাকরেদদের একজনের হাত ভেঙেছে আর অন্যজনের কোমর, আর মিহির গুন্ডার ঘাড় ভেঙে গেছে। সে কোনোদিন সুস্থ হবে কিনা জানা নেই। এরপরে পুলিশের ঝামেলা মিটিয়ে রেস্তোরাঁ মেরামত করে আবার সেটা চালু করতে দিন 15 সময় লাগলো মানুষের। সেই ভৌতিক ঘটনার পর পুরনো কর্মচারীরা কাজ ছেড়ে দিলে নতুন লোকও নিয়োগ করতে হয়েছে মানুষকে। নিশার ঘটনাটা প্রচারিত হলেও অনেকেরই ধারণা খুনটা সত্যি, কিন্তু মৃত মানুষের রেস্তোরাঁয় ফিরে আসাটা ভৌতিক রেস্তোরাঁতে লোক টানার কৌশলের জন্য প্রচার করা হয়েছে। কফিনের ডালাটা বন্ধ করে একইভাবে সাজিয়ে রেখেছে মানুষ। খদ্দেরদের আশাও আবার শুরু হয়েছে রেস্তোরাঁতে। ভৌতিক পরিবেশও একই আছে। ভূত সেজে খাবার পরিবেশ করে ওয়েটাররা। শুধু রেস্তোরাঁ বন্ধ করে কর্মচারীরা চলে যাওয়ার পর এক একদিন মানুষের মনে হয় কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে রেস্তোরাঁর ভিতর। আগের দিনের অবিন্যস্ত ছড়ানো জিনিসও রেস্তোরাঁর ভিতর কেউ অনেক সময় সুন্দর করে যেন সাজিয়ে রাখে, দেওয়াল থেকে মুছে ফেলে দাগ। মানুষের এক এক সময় মনে হয় এই ভৌতিক রেস্তোরাঁতে শুধু সাজানো ভূত নয়, এই কফিন বাক্সর মধ্যে হয়তোবা অন্য কেউ একজনও থাকে যে নিজের হাতে সাজিয়ে তুলেছিল এই ভৌতিক রেস্তোরাঁ। নিশা যে আজও যত্ন নেয়, সাজিয়ে তোলে তার হাতে গড়া এই ভৌতিক রেস্তোরাঁকে। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের রচনা সব ঘটনা সাজানো ছিল না। গল্প পাঠে মানস, রঞ্জন, মিহির মণ্ডল এবং পুলিশ অফিসারের ভূমিকায় আমি বিজয়। ট্রেনের জনৈক্য বাবার ভূমিকায় কবি বিপ্রতীপ দে। ট্রেনের জনৈক্য কিশোরের ভূমিকায় অভিক ভট্টাচার্য। রিসেপশনিস্ট এবং মহিলা কাস্টমারের ভূমিকায় সুস্মিতা সাহা এবং মিস নিশা চৌধুরীর ভূমিকায় তিথি। পোস্টার ডিজাইন চারুলিপি এবং মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলের ভিউয়ার্সদের কাছে অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলের গল্প শুনছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন গল্প পেতে। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। সকলকে অনেক ধন্যবাদ। পাশে থাকবেন।